তো আজকে আমরা যে গঙ্গা রিভার সিস্টেম ক্লাস চলছিল তার আমরা অলরেডি দুটো ক্লাস পড়েছি। এটা মানে উচ্চ গতিতে গঙ্গার গতিপথটা পড়েছি আর ডান তীরের উপনদীগুলো পড়েছিলাম। আজকে আমরা গঙ্গার যে শেষ ক্লাস, যে গঙ্গার বাম তীরের যে উপনদীগুলো, সেই উপনদীগুলো সম্বন্ধে একটা কনসেপশন নেব। আর এটা কোথায় উৎপত্তি হয়েছে, বাম তীরের উপনদী কি কি আছে, কোন জায়গায় গঙ্গার সাথে পড়েছে, পুরো একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। তো এইটাও মানে যে কম্পিটিশন এক্সামিনেশন আছে সেটার জন্য প্রচন্ড প্রয়োজন, প্রচুর প্রশ্ন পড়ে এখান থেকে। আর ঠিক আছে, আমরা দেখি। তো এটা একটু ধ্যান দিলে হবে, কারণ আমরা আগেই বলেছি যে ভারতের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো জানতে হবে, তার কিছু প্রতিবেশী দেশ সম্বন্ধে জানতে হবে। রাজ্যগুলো একদম মাস্ট করতে হবে, তবে আমরা গঙ্গা নদী এবং গঙ্গা রিভার সিস্টেমটা সম্বন্ধে ভালো করে জানতে পারবো। তো এইটা দেখার আগে অবশ্যই একবার ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। সেকেন্ড ভিডিওটা তো ডান দিকে আছে, ফার্স্ট ভিডিওটা প্রয়োজন আছে দেখার। আমি তারপর থেকে শুরু করছি। তো আমি বলেছিলাম যে গঙ্গা নদী উত্তরাখণ্ডের গৌমুত্রী হিমু থেকে উৎপন্ন হয়েছে। তার আগে অলকানন্দা থেকেও জল এসছে, অলকানন্দা থেকে তো আসল জলটা এসছে। এবার এইখান থেকে এই দেবপ্রয়াগের পর থেকে এর নাম গঙ্গা। উত্তরপ্রদেশ রাজ্যে হরিদ্বার, এটা হরিদ্বার আমি স্পট করে নিয়েছি। এটা হরিদ্বার, এইটা ফতেহপুরগড়, এইটা কানপুর, এইটা প্রয়াগরাজ, মানে আগে এলাহাবাদ নাম ছিল, এইটা বারাণসী, এটা বিহার ঢুকে গেছে। এই রাজ্যটা বিহার, এইটা ইউপি, এটা উত্তরাখণ্ড, এটা উত্তরাখণ্ড, এটা ইউপি, এটা বিহার মূলত, আর এটা ওয়েস্ট বেঙ্গল, এটা বাংলাদেশ, এটা নেপাল দেশ, আর এটা চীন দেশ, উপর দিকটা চীন দেশ। মূলত আজ এগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে এই দেশটা চীন, এই দেশটা নেপাল, এটা দেশ, আর এই দেশটা বাংলাদেশ, এই দেশটা বাংলাদেশ। আর এইটা উত্তরাখণ্ড রাজ্য, তার মোটামুটি গঙ্গা উৎপন্ন হয়েছে থেকে। ফির এটা উত্তরপ্রদেশ, এটা বিহার। গঙ্গা মূলত উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশে বিহার, তারপর একটু ঝাড়খণ্ডে গেছে, একটু ওয়েস্ট বেঙ্গলে গেছে। আমরা বলেছি গঙ্গার মূল নদীটা 5টা রাজ্য দিয়ে গেছি, তারপর বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নদী। তো সেটা আগের ভিডিও দেখলে, ফার্স্ট ভিডিও দেখলে এখন ডিটেলস আলোচনা করা আছে। তো এখন আমরা আজকে গঙ্গার যে বাম তীরের উপনদীগুলো, আগে সিরিয়াল নামটা শুনি। বাম তীরের উপনদীগুলো যে সিরিয়াল নাম, সেটা হচ্ছে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, কালীগণ্ডক, কোশি, মহানন্দা। বাস, একদম এই 6টা নদী। কি কি বললাম আবার সিরিয়ালে একটু নোটস করো। প্রথম থেকে যে নদীটা আছে সেটা রামগঙ্গা, ফির গোমতী, তারপর ঘরঘরা। সিরিয়াল করতে হবে, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, কালীগণ্ডক, কোশি, মহানন্দা। বাস শেষ। তিনটা শুরু করো, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, ফির কালীগণ্ডক, কোশি, মহানন্দা। বাস। এবারে এটা কোথায় উৎপন্ন হয়েছে, এই নদীগুলো কোন রাজ্যে উৎপন্ন হয়েছে, কোথায় গঙ্গার সাথে মিশেছে। গঙ্গার যেহেতু এলা বাম তীরের উপনদী, তাই কোন জায়গায় গঙ্গার তীরে মিশেছে, গঙ্গার নদীটা মূল নদীতে এসে মিশেছে সেইটা, এবং এদের যদি কোনো উপনদী আছে সেইটাই করবো, সেটাই মূলত আলোচনা, বিষয়টাই এটা। তো দেখি একে একে। ফার্স্ট আমরা রামগঙ্গায় আসি। রামগঙ্গায় যে নদীটা আছে সেটা উত্তরাখণ্ডেই সৃষ্টি হয়েছে, ওই হিমাদ্রি পর্বত থেকে প্রায়। সেখানে একটা দুধাতলি রেঞ্জ আছে, একটা ছোট্ট পাহাড় আছে, ওই হিমাদ্রি হিমালয়ের দুধাতলি পাহাড়। সেখানে উৎপন্ন হয়ে নদীটা জিম করবেট ন্যাশনাল পার্ক, নাম শুনে থাকবে এটা, জিম করবেট ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডের রাজ্যে অবস্থিত। তার পাশ দিয়ে উত্তরপ্রদেশ রাজ্যে ঢুকেছে। ফির উত্তরপ্রদেশে এইটা আসে পরে ফতেহপুরগড় ডিস্ট্রিক্টে গঙ্গার সাথে পড়েছে, জাস্ট কানপুরের আগে। ফতেহপুরগড় ডিস্ট্রিক্টে পড়েছে। এর উল্লেখযোগ্য কোনো উপনদী জানার দরকার নেই, শুধু এর সিরিয়াস নাম একটা জানতে হবে যে এর তীরে জিম করবেট ন্যাশনাল পার্ক আছে, স্বনামধন্য ন্যাশনাল পার্ক জিম করবেট। এটা উত্তরাখণ্ডের রাজ্যে অবস্থিত, রামগঙ্গা নদীর তীরে। রামগঙ্গা নদীটি গঙ্গার একটি বাম তীরের ফার্স্ট উপনদী রামগঙ্গা। তাহলে এটা দুধাতলি রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে উত্তরাখণ্ডের রাজ্যে, তারপরে উত্তরপ্রদেশ ফতেহপুরগড় যে ডিস্ট্রিক্ট, সেই ফতেহপুরগড় ডিস্ট্রিক্টে মিশে গেছে। আমি এটা লাল স্পট করে নিয়েছি, ফতেহপুরগড় ডিস্ট্রিক্ট, কানপুর,
কানপুর একটি স্বনামধন্য টাউন, কানপুর টাউনটাও গঙ্গার তীরে, তাই কানপুর টাউনটা আমি শো করেছি। একটা উত্তরপ্রদেশের ভালো টাউন বটে কানপুর, যেটা চামড়া শিল্পের জন্য বিখ্যাত, সেই টাউনটা এখানে আছে কানপুর। এই গেল রামগঙ্গা সম্বন্ধে পরিচয়। আসলে আশা করি রামগঙ্গা সম্বন্ধে কোনো জানার প্রয়োজন নেই, খুব বেশি জানার প্রয়োজন নেই, বেশি জানাটাও খারাপ, এইটুকুই প্রয়োজন, এইটুকুর বাইরে কোনো প্রশ্ন হবে না রামগঙ্গা সম্বন্ধে। আমি জাস্ট রামগঙ্গা বললাম। এরপরে যে নদীটা আছে তার নাম গোমতী। গোমতী নদীটা উত্তরপ্রদেশ রাজ্যেই তৈরি হয়েছে, এটা কোনো পর্বত অঞ্চল থেকে আসে না। এইখানে যতগুলো উপনদী আছে বাম তীরের, একটাই উপনদী সমভূমি অঞ্চলে সৃষ্টি হয়েছে, যেটা বর্ষার জলে পুষ্ট, এটা বরফ জলে পুষ্ট, এটা কোনো হিমবাহ জল না, পর্বত থেকে আসে না নদীটা। কোন নদীটা? শ্রী গোমতী। গোমতী নদীটা সৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশেরই একটু উপরে ফুলহার বলে একটা ঝিল আছে এখানে ছোট, উত্তরপ্রদেশেরই একটু উপরে ফুলহার ঝিল থেকে উৎপন্ন হয়েছে। এই ফুলহার ঝিল থেকে উৎপন্ন হয়ে এইখানে একটা খুব গোমতীর একটা সিরিয়াস ঘটনা আছে। গোমতীতে এইখানে একটা লখনৌ বলে শুনে দেখবে, লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী, লখনৌ বলে আর উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। এই গোমতী নদীটা লখনৌ টাউনটাকে টাচ করে এসেছে একদম, ফির এটা বারাণসীর একটু আগে মিশে গেছে, বারাণসীর একটু আগে মিশে গেছে। এটা প্রয়াগরাজ ছিল, এখানে যমুনা মিশেছে, আমি দেখেছি দামদের উপর যমুনা মিশছিল প্রয়াগরাজে, এলাহাবাদে, এলাহাবাদ থেকে আগে আছে বারাণসী। তাহলে কানপুর, প্রয়াগরাজ, ফির বারাণসী, বারাণসীর একটু আগে গোমতী পড়ে গেছে। কোথায় সৃষ্টি হয়েছে বললাম? ফুলহার ঝিল, ফুলহার ঝিল থেকে সৃষ্টি হয়েছে। নোট করবে, এটা ফুলহার ঝিল উত্তরপ্রদেশ রাজ্যেরই একটা জায়গা, এটা সমভূমি অঞ্চলে সৃষ্টি হয়েছে নদীটা, এটা কোনো পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয় না, এটা উত্তরপ্রদেশেরই ফুলহার ঝিল একটু উপরে। ফির লখনৌ টাউনটা কোথায়? এটা বড় কথা, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গোমতী নদীর তীরে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা গঙ্গা নদীর তীরে নয়, এটা গোমতী, গঙ্গার উপনদী গোমতী, তার লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী, লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী। বাস, তাহলে এই গেল গোমতী। গোমতীর একটা উপনদী যদি মনে রাখো, মনে রাখতে পারো সাই, সাই বলে একটা ছোট উপনদী আছে, সিরিয়াস কিছু হয় না, মনে রাখলে কোনো নয়, ছোটখাটো ঘটনা। সাই গোমতীর একটি উপনদী, যদি মনে রাখার দরকার আছে, গোমতীর একটি উপনদী হচ্ছে সাই। জাস্ট তাহলে গোমতী, রামগঙ্গা, গোমতী সম্বন্ধে পড়ে নিলাম, দুটি উপনদী পড়লাম। প্রথম রামগঙ্গা, আমি তো বললাম আগে সিরিয়াল উপনদীগুলো লেখা উচিত, তাহলে প্রথম উপনদী কি বললাম? রামগঙ্গা, তারপর পড়লাম গোমতী, গোমতী, দুটা পড়া হয়ে গেল। এইবার আমরা যেটা পড়ব সেই উপনদীটা খুব ইম্পর্টেন্ট, এইটাই গঙ্গার বৃহত্তম উপনদী। আমি বলেছি তো যে গঙ্গার দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা, যেটি ডান সাইড থেকে আসে, এবং খুব খুব জনপ্রিয় উপনদী বটে যমুনা, সবার মুখে মুখে নামটা আছে। কিন্তু এই নদীটি গঙ্গার বাম তীরের উপনদী, যেটা ঘরঘরা, বাংলাতে আমরা ঘরঘরা বলি, হিন্দিতে ঘাগরা বলা হয়, আমরা ঘরঘরা বলি। তো সেই ঘরঘরা যে নদীটা, সেই নদীটাই গঙ্গার বৃহত্তম উপনদী, জল প্রবাহ সব জলটা এখান দিয়ে আসে, এইটাই গঙ্গার বৃহত্তম উপনদী ঘরঘরা। তো এই ঘরঘরা নদী সম্বন্ধে একটু সিরিয়াস আলোচনা হবে। তাহলে আগে দুটো নদী আমি কি কি বললাম? 1 নম্বর রামগঙ্গা, 2 নম্বর গোমতী, 3 নম্বর ঘরঘরা বা হিন্দিতে বলে ঘাগরা। এই ঘাগরা নদীটা উৎপন্ন হয়েছে আমরা জানি মানস সরোবর চীনে, তাহলে এটা নেপাল দেশ, এইখানে চীনের যেটা মানস সরোবর বলে একটা সরোবর আছে, মানস সরোবর, সেই মানস সরোবরে একটা হিমবাহ আছে। এইদিকে আমরা জানি মানস সরোবর থেকে সিন্ধু উৎপন্ন হয়, মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র উৎপন্ন হয়, মানস সরোবরের একটা জায়গা থেকে ঘাগরা উৎপন্ন হয়। একটি সরোবর থেকে 3টে নদী, একটা ব্রহ্মপুত্র পূর্ব দিকে চলে যায়, পশ্চিম দিকে চলে যায় সিন্ধু, আর এদিকে আসছে ঘরঘরা। ঘরঘরা নদীটা যেটা সৃষ্টি হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে মাকচুচুঙ্গা হিমবাহ, মাকচুচুঙ্গা, মাকচুচুঙ্গা। একটা আনকমন নাম, নামটা কত সিরিয়াস নয়, যদি মনে রাখতে পারিবে তো মনে রাখো, নাহলে এমন কোনো সিরিয়াস জিনিস নয় যে ঘরঘরার সৃষ্টি স্থান পরিবেশ এমন এটা হবে না। শুধু ঘরঘরা যে বৃহত্তম উপনদী এইটা, আর 2-4টা জিনিস আছে ঘরঘরা সম্বন্ধে, সেইটা মনে রাখতে হবে। তো মাকচুচুঙ্গা গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে নদীটা নেপালে ঢুকেছে। নেপালে এই নদীটার নাম অন্য আছে, কর্নিহাল, কর্ণালী একদম শিওর, কর্ণালী বলে নদী। নেপালে এই নদীটার নাম কর্ণালী। ঘরঘরা নদী নেপালে কি নাম? কর্ণালী। নেপালের দীর্ঘতম নদী এটা। নেপালের মধ্যে দিয়ে নেপালের অধিকাংশ পুরা জলটা, গ্লেসিয়ারের জল সব কর্ণালী নদী দিয়ে আসে। আর এই কর্ণালী নদীটার আবার উপনদী আছে দুটা, একটি সেতী বলে একটা উপনদী আছে। সেতী নদীটা নেপালের পবিত্র নদী,
সেতিটা এটাও প্রশ্ন করে, সেতি নেপালের পবিত্র নদী, সেটা আবার কর্ণালীর উপনদী। তাহলে ঘরঘরা যে নদীটা বলছি সেটা মাপচুচুঙ্গা হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে মানস সরোবরে, তিব্বত থেকে এসেছে, ফির নেপালে ঢুকেছে, নেপালে এর নাম কর্ণালী। নেপালের যেতে 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 নেপাল থেকে আস্তে 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 যখন শিবালিক হিমালয় এসেছে, নেপাল তো জানি হিমাদ্রি হিমাচল শিবালিক তিনটা হিমালয় পর্বতের ঢুকুটি যখন পড়বে তখন আলোচনা হবে। তো এখানে শিবালিক এসে পড়ে এটা দুভাগে ভাগ হয়ে গেছে নদীটা, কোরিয়ালি আর গিরিবাগ। কোরিয়ালি আর গিরিবাগ দুটা নদীতে ভাগ হয়ে গেছে ঘরঘরাটা। একটি কোরিয়ালি, তখন তো ঘরঘরা নাম হয় নাই, তখন কর্ণালী নাম, নেপালে কর্ণালী। এইটা দুই নদীটা শিবালিক হিমালয়ের আস্তে আস্তে দুভাগে ভাগ হয়ে গেছে, কোরিয়ালি আর গিরবাগ। এই নদী দুটো জাস্ট একটু ভাগ হয়েছে, ফির আবার নদী দুটো মিশেছে, নদী দুটো মিশে ইউপিতে পড়েছে, নদী দুটো মিশে পড়েছে ইউপিতে। ইউপিতে এর নাম ঘরঘরা, আবার ঘরঘরা নদীটার নাম, আবার ইউপিতে প্রথম ঘরঘরা নাম হইলো। তাহলে এই নদীটা যদি বলি, এটা বৃহত্তম নদী, প্রায় 1150 কিলোমিটার দৈর্ঘ্য। যমুনার দৈর্ঘ্য আমরা পড়েছিলাম 1372, 1350 এই জাতীয়। যমুনার থেকে দৈর্ঘ্য কম, কিন্তু যমুনার থেকে বেশি জল আনে, সেই জন্য এটা বৃহত্তম নদী গঙ্গা। তিব্বত থেকে উৎপন্ন হয়েছে, মানে চীন দেশ থেকে উৎপন্ন হয়েছে। নেপালে এর নাম কর্ণালী, নেপালে আর একটা উপনদী আছে সেতি, নেপালের একটা পবিত্র নদী সেতিটা, যেমন আমাদের গঙ্গা পবিত্র নদী ভারতের, তেমনি নেপালের পবিত্র নদী সেতি। ফির কর্ণালী আবার নেপালের দীর্ঘতম নদী, যেটা ঘরঘরারই নাম কর্ণালী নেপালে। ফির এইটা দুটা ভাগে ভাগ হয়েছে, কোরিয়ালি আর গিরিবাগ। ফির ঘরঘরা নাম নিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এই নদীটা ঢুকে গেছে বিহারে। বিহারে ঢুকে রুবেলগঞ্জ, ওই মোটামুটি হাজিপুরের কাছে রুবেলগঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে পড়ে বিহারে এসে পড়ে। উত্তরপ্রদেশ দিয়ে এসেছে নদীটা, কিন্তু বিহারে গিয়ে পড়ে গঙ্গায় পড়ে বিহার। বাস আরেকটা উপনদী আছে ইয়ার, যেটা উত্তরাখণ্ডের রাজ্যের বর্ডার দিয়ে আসে, উত্তরাখণ্ডের রাজ্যের বর্ডার দিয়ে দিয়ে নদীটা আসে। এই নদীটার নাম, উত্তরাখণ্ডের লোক এটাকে কালীগঙ্গা বলে। ফির এই নদীটা এইখানে এসে সারদা নাম হয়েছে, সারদা নাম হয়ে এইখানে ঘরঘরাতে পড়েছে উত্তরপ্রদেশে। এটা একটু উপনদী বলে ঘরঘরা। আর একটি এদিক থেকে একটি উপনদী আছে ঘরঘরা, যেটার নাম ওয়েস্ট রাপ্তি, পশ্চিম রাপ্তি। এদিক থেকে একটা উপনদী আছে রাপ্তি। তাহলে একটা উপনদী কি বললাম ইয়ার, একটা উপনদী বললাম এখন সারদা, যেটা আগে নাম ছিল কালীগঙ্গা উপরে, আর একটি হচ্ছে ওয়েস্ট শিপটা, এই ওয়েস্ট রাপ্তি। বাস আর মনে রাখার দরকার নেই, দুটো উপনদী ঘরঘরা, দুটো উপনদী। কিন্তু কর্ণালীর একটা উপনদী ছিল উপরে, কর্ণালী নদী দুভাগে ভাগ হয়েছিল হঠাৎ, তারপর আবার মিলে গেছে। মাঝখানে শিবালিক হিমালয়ের কাছে দুভাগে ভাগ হয়েছিল, কোরিয়ালি আর গিরিবাগ। ফির আবার যখন উত্তরপ্রদেশ পড়েছে, অর্থাৎ ভারতে পড়েছে, নেপাল থেকে ভারতে ঢুকে উত্তরপ্রদেশ মানে উপর আবার ঘরঘরা নাম। ঘরঘরা এই দিকে একটা উপনদী এসেছে, অনেক বড় উপনদী, অনেক জল আনে, এটা প্রচুর জল আনে। গঙ্গার অধিকাংশ হিমালয় পর্বতের প্রচুর জল এই কালীগঙ্গা দিয়ে আসে, কালীগঙ্গারই আবার ইউপিতে নাম সারদা। ঠিক সারদা নদীটা এখানে পড়েছে। আর এই দিকে একটা নদী পড়েছে, যেটা ওয়েস্ট রাপ্তি। ইস্ট রাপ্তি নিশ্চয়ই আছে, পরে বলবো। ওয়েস্ট রাপ্তি নদীটা এখানে পড়েছে। তারপর ঘরঘরা আগে চলেছে, ঘরঘরের আবার নিচের দিকে অনেক সূর্য নামে পরিচিত। এইটাই অযোধ্যা আছে না, রাম জন্মভূমি, সে অযোধ্যা টাউনটা এইটার ধারে অবস্থিত, এটা খুব ইম্পর্টেন্ট। এই নদীটারই মানে আগে নাম ছিল সরজু, ঘরঘরা এখন নামটা ঘরঘরা হয়ে গেছে, আগে নাম ছিল সরজু। এই সরজু নদীর তীরে অযোধ্যা অবস্থিত ছিল আগেকার টাইমে। এখানে রাম নাকি যে দেহত্যাগ করেছেন, পরবর্তীকালে বোঝা যায় জলসমাধি হয়েছিল রামচন্দ্রের। তো সেটা মাইথোলজির ব্যাপার, সেই জন্য এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু যে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত, সরজু লেখা থাকবে, কিন্তু সরজু ঘরঘরারই আদি নাম, ঘরঘরারই এই দিকটাকে সরজু বলা হয়। ফির ঘরঘরা যাই আমি বললাম কোথায় পড়েছে, রুবেলগঞ্জে পড়েছে, ওইটা হাজিপুর জায়গা বিহারে পড়েছে। বাস এই গেল ঘরঘরা সম্বন্ধে একটা ঘরঘরা। তাহলে আমি ঘরঘরা যে রিভার সিস্টেমটাই বুঝে নিলাম পুরো। ঘরঘরাটা একটু রিপিট করে পড়ে দিই। মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে, ফির চীন দিয়ে এসেছে, ফির পাকিস্তানে এর নাম, এই নেপালে ঢুকেছে, এর নাম কর্ণালী। নেপালে একটা উপনদী আছে যেটার নাম সেতি। তারপরে এই নদীটা দুভাগে ভাগ হয়েছে, কোরিয়ালি আর গিরিবাগ। আবার মিলে গেছে নদী দুটো, উত্তরপ্রদেশে ঢুকেছে, উত্তরপ্রদেশে এর নাম ঘরঘরা। উত্তরপ্রদেশে এই নদীটা ডান দিক থেকে একটা উপনদী এসেছে, যেটা উত্তরাখণ্ডের বর্ডার দিয়ে এসেছে, নেপাল আর উত্তরাখণ্ডের বর্ডার দিয়ে এসেছে, এর নাম কালীগঙ্গা। এই নদীটারই পরে নাম সারদা, সেটা আবার ঘরঘরাতে মিশেছে। আর এই দিক থেকে একটা নদী এসেছে ওয়েস্ট রাপ্তি। ফির ঘরঘরার নিচের দিকের অংশে আগে নাম ছিল সরজু, যেটা অযোধ্যা
টাউনটা অবস্থিত, এখানে অযোধ্যা মন্দিরটা তৈরি হয়েছে। ফির এইটা ঢুকে গেছে বিহারে, বিহারে হাজিপুর বা রুবেলগঞ্জের জায়গায় এই বিহার এসে মিশেছে। বাস, তাহলে এই গেল ঘরঘরা। এবার আমরা পড়বো 4 নম্বর নদী, যার নাম কালীগন্ডক। নাম শুনে থাকবে, আশা করি সিরিয়াস নাম। তাহলে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা পড়লাম, ইউপি টাচ পেয়েছি। কালীগন্ডক নদীটা নেপাল থেকে সৃষ্টি হয়েছে। নেপালের সেই ধবলগিরি, অন্নপূর্ণা, মাকালু ওইসব পর্বত অতিক্রম করে এসেছে। একদম মানে অদ্ভুত এই কালীগন্ডক নদীটা, একদম ধবলগিরি, মাকালু, অন্নপূর্ণা সেই সব পর্বত অতিক্রম করে আসছে। আসে পরে এই নদীটা একদম ইউপি আর বিহারের বর্ডার দিয়ে আসে, বর্ডার দিয়ে আসে। একটু আগে যাই, প্রচুর প্রচুর অশোক প্রকৃতির হ্রদ সৃষ্টি করে, অশোক প্রকৃতির হ্রদ মেন্ডার সৃষ্টি করে এই নদীটা কালীগন্ডক। ফির বিহার এসে সোনপুরে পড়ে। সোনপুর খুব বড় পশু মেলা হয়, এশিয়ার বৃহত্তম পশু মেলা হয়, পশু মেলা সোনপুর। সেই সোনপুরে এসে কোথায় পড়ে? সোনপুরে এসে নদীটা কোথায় পড়ছে? বিহারে। সৃষ্টি হচ্ছে কোথায় নদীটা? নেপালের পার্বত্য এলাকায়, তিব্বত আর নেপালের বর্ডার, মানে চীন আর নেপালের বর্ডারে তিনটা বড় বড় পর্বত অতিক্রম করে এসেছে। কি কি বললাম? ধবলগিরি, অন্নপূর্ণা, মাকালু, আমি ভূগোলতে পড়াবো। তারপর কালীগন্ডক নদীটা আগায় 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 বিহার আর ইউপির বর্ডার দিয়ে এসছে কিছুক্ষণ, ইউপিতে ঢুকে না, বিহার আর ইউপির বর্ডার দিয়ে তারপর এসে পড়ে সোনপুরে পড়ে। আর নদীটা খুব স্লো আছে, ফলে এখানে প্রচুর মেন্ডার এবং অশ্বপ্রকৃতির হ্রদ দেখা যায়। আর ইয়ার উপনদী যেটা আছে, সেই উপনদীটার নাম হচ্ছে, ইয়ার যেটা উপনদী, সেই উপনদীটার নাম হচ্ছে, একটা উপনদী আছে ইস্টরাপ্তি আর একটা ত্রিশুলি। ত্রিশুলি নদীটা নেপাল থেকে সৃষ্টি হয়েছে। আর একটা আছে ত্রিশুলির পর একটা নদী আছে, কি ত্রিশুলির পর আর একটা নদী আছে যেটার নাম ওয়েস্টরাপ্তি। এই ইস্টরাপ্তি, এটা ওয়েস্টরাপ্তি ছিল, এখানে ইস্টরাপ্তি। তাহলে এর দুটো উপনদী, কি কি বললাম? ত্রিশুলি, ত্রিশুলি এন্ড ওয়েস্ট রাপ্তি। এই গেল আমার মোটামুটি কালীগন্ডক নদী সম্বন্ধে আলোচনা। কালীগন্ডকের পর আমরা আরেকটা নদী পড়ব যেটার নাম, তাহলে নদী কি কি পড়লাম? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, কালীগন্ডক। এবার আমরা কোশি। কোশিটাও খুব সিরিয়াস নদী। কোশি নদীটা আমরা জানি, কোশি নদীটা, আচ্ছা, কালীগন্ডক নদীটা পড়েছে কোথায়? সোনপুরে। সোনপুরে এশিয়ার বৃহত্তম পশু মেলা হয়, বিহারে অবস্থিত। এবারে এর দুটো নদী বললাম, ত্রিশুলি আর ওয়েস্টরাপ্তি। বাস। আর নদীটাতে একটা বিশেষ বৈশিষ্ট্য কালীগন্ডকে কি বললাম? তিনটা পর্বত অতিক্রম করে আসে, ধবলগিরি, অন্নপূর্ণা, মাকালু উপর থেকে, হিমালয় থেকে। আর এইটা নদীটা এসে পরে কোথায় পড়েছে? সোনপুরে। ফির এরপর আমরা আরেকটা নদী পড়ব যেটার নাম সোন। সোন নদীটাও ওই নেপালের যে চীন বর্ডার সেখান থেকে সৃষ্টি হয়। সৃষ্টি হয়ে সোন না, কোশি, এটার নাম সপ্তকোশি পরে। ফির সপ্তকোশি নদীটা পুরা নেপাল দিয়ে আসে, নেপাল দিয়ে আসে বিহার ঢুকে। এটা উত্তরপ্রদেশের সঙ্গে কোনো লিঙ্ক নেই, এটা ডাইরেক্ট বিহারে প্রবেশ করে। বিহারে প্রবেশ করেছি এই নদীটা, বিহারে প্রবেশ করে আসি, নিচ দিকে নেমে প্রচুর শাখা নদীতে ভাগ হয়, প্রচুর বন্যা, প্রচুর বন্যা। এই নদীটাকে বিহারের দুঃখ বলা হয়, এই কোশি নদীকে। কোশি নদী প্রচুর শাখায় বিভক্ত হয়ে মোটামুটি কাটিহার ডিস্ট্রিক্টের গোড়ায় বিহারে পড়েছে। কাটিহার, বিহারের কোথায় পড়েছে? কাটিহার। তাহলে এটা বিহারে কাটিহার ডিস্ট্রিক্টের গোড়ায় পড়েছে। প্রথম স্থানগুলো মনে গঙ্গায় কোথায় পড়েছে? এসে পড়ে কাটিহারে পড়েছে। এর দুটো উপনদী আছে, একটা বুড়িগন্ডক বলে একটা উপনদী আছে, বুড়িগন্ডক আর ভেববতী, আর ভাগবতী। বাস, এই দুটো উপনদী মনে রাখলে, ভেববতী আর বুড়িগন্ডক, ভেববতী আর বুড়িগন্ডক। কালীগন্ডকের উপনদী নয়, এটা বুড়িগন্ডক, এটা কোশির উপনদী। ফির কোশিকে বিহারে দুঃখ বলে, নিচে অনেক বন্যা হয় কোশিতে, প্রতি বছর বন্যা হয় বিহারে, এইখানে প্রতি বছর বন্যা হয়। বাস, তাহলে আমরা পাঁচটা উপনদী পড়া হয়ে গেল, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, কালীগন্ডক, কোশি। এর মধ্যে একটু গোমতীটা আলাদা ছিল। গোমতীটাও শুধুমাত্র ভারতে সৃষ্টি হয়েছে, উত্তরপ্রদেশে পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়ে বৃষ্টির জলে পুষ্ট হয়েছে। এই নদীটা পড়েছে ওই আমরা বলেছিলাম যে বারাণসীর একটু আগে। ফির এইটাই আমরা এই ডান তীরে, বাম তীরের যে উপনদী আছে তার লাস্ট নদী, যে নদীটার নাম হচ্ছে মহানন্দা। মহানন্দা নদীটা দার্জিলিং, মহানন্দা নদীটা দার্জিলিং পর্বতশ্রেণীতে সৃষ্টি হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে। দার্জিলিং পর্বতশ্রেণীতে সৃষ্টি হয়ে নদীটা মোটামুটি বিহারে ঢুকেছে, কিষানগঞ্জ দিয়ে গেছে বিহারে, একদম বর্ডার বটে, ওয়েস্ট বেঙ্গল আর বিহারের বর্ডার। ফির নদীটা ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলায় প্রবেশ করেছে, নিয়ে
এই নদীটা বাংলাদেশে প্রবেশ করে সাহেবগঞ্জে যেয়ে পড়ে বাংলাদেশের সাথে পড়েছে, পদ্মা নদীতে পড়েছে, এটা গঙ্গা নদীতে পড়ে নাই। কিন্তু আমরা এই নদীটার দৈর্ঘ্য 370 কিলোমিটারের মধ্যে প্রায় 345 কিলোমিটার ভারত দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে ভারতের কোথায় সৃষ্টি হয়েছে? ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং হিমালয় পর্বতের অংশ, দার্জিলিং থেকে সৃষ্টি হয়ে নদীটা বিহারে ঢুকেছে। বিহারে ঢুকে এটা কিছুটা কিষানগঞ্জে বিহার ঢুকেছে, বিহারের কিষানগঞ্জে পড়ে আবার ওয়েস্ট বেঙ্গল ঢুকছে মালদা জেলায়, মালদা জেলার মাঝ দিয়ে গিয়েছে তিনি বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশের সাহেবগঞ্জে যেই পরে কোথায় পড়েছে? গঙ্গার সাথে মানে পদ্মার সাথে পড়েছে, যেটা বাংলাদেশে পদ্মার শাখা সেইখানে পড়েছে। অর্থাৎ এর পতন স্থান কিন্তু ভারতে নয়, বাংলাদেশে এবারে মহানন্দা নদী। তাও আমরা মহানন্দা নদীর অধিকাংশ ইন্ডিয়াতে আছে, তাই মহানন্দাকে এই 6টা উপনদীর মধ্যে পড়বো। তাহলে বাম থেকে 6টা উপনদী আমাদের পড়া কমপ্লিট। প্রথম নদী পাইছি রামগঙ্গা, যেটা উত্তরাখণ্ডের থেকে সৃষ্টি হয়েছে, পড়েছে ফতেহপুর ডিস্ট্রিক্টে। ফির গোমতী উত্তরপ্রদেশ রাজ্যেই একটা সৃষ্টি হয়েছে, সেটা লখনৌ টাউনটাকে অতিক্রম করে পড়েছে সোনপুরের একটু আগে, মানে এই বারাণসীর একটু আগে। ফির ঘরঘোড়া, যেটা বৃহত্তম উপনদী, বৃহত্তম উপনদীটা তিব্বত থেকে সৃষ্টি হয়েছে, ফির নেপাল দিয়ে যাই বিহারে পড়েছে। তারপর আমরা পড়লাম কালীগণ্ডক। কালীগণ্ডক নদীটাও 3টা বড় বড় হিমালয় মানে চীন আর নেপালের বর্ডার থেকে সৃষ্টি হয়েছে। তারপর বিহার আর উত্তরপ্রদেশের বর্ডার দিয়ে কিছু মনে এসেছে, তারপর এটা সোনপুরে পড়েছে। তারপর এখানে আছে কোশি, যেটা ওটাও হিমালয় তিব্বতের বর্ডার থেকে উৎপন্ন হয়েছে, যেটা সপ্তকোশি নাম নিয়ে নেপাল দিয়ে এসেছে। ফির এটা পড়েছে কাটিহার ডিস্ট্রিক্টে। আর তারপর আমরা বললাম মহানন্দা, দার্জিলিং থেকে সৃষ্টি হয়েছে, বিহার একটু ঢুকেছে, ফির আবার পশ্চিমবঙ্গের মালদা জেলায় ঢুকেছে, নিয়ে বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশের সাহেবগঞ্জে যেয়ে গঙ্গার সাথে মিশেছে। এই গঙ্গার 6টা নদী ম্যাপে বসাই বারবার সিরিয়াল পড়িয়ে, সিরিয়াল আগে নামটা পড়ে করলেই মোটামুটি রক্ত হয়ে যাবে। আর তার মধ্যে যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি, যেমন লখনৌ টাউনটা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। সোনপুরের বৃহত্তম পশু মেলা হয়, সেইটাতে কালীগণ্ডক এসে পড়েছে। আবার আমরা পড়েছি সেতী, নেপালের পবিত্র নদী। নেপালের দীর্ঘতম নদীটাও পড়লাম, ঘরঘরাতে বলা হয় কর্ণালী। এগুলো খুব ইম্পর্টেন্ট তথ্য, এই তথ্যগুলো প্রচন্ড পড়ে। আবার যেমন গোমতী নদীটা উত্তরপ্রদেশেই সৃষ্টি হয়েছে, ফির উত্তরপ্রদেশেই এসে পড়েছে গঙ্গাতে, এটা অন্য কোথাও যায় না, সব থেকে ছোট নদী এটা। এবং এটাই শুধু বর্ষার জন্য পুষ্ট গোমতী, বাকি সব গ্লেসিয়ার, অর্থাৎ বাকি সব হিমবাহের জন্য পুষ্ট। ঠিক আছে, মোটামুটি এইভাবে রিপিট দিয়ে পড়লেই আশা করি 3টা ভিডিও দেখার পর গঙ্গা নদী সম্বন্ধে একটা ভালো কনসেপশন সবার আসবে। থ্যাংক ইউ।